পরশুদিন একটা লোক এসেছিল, মিঠুন চক্রবর্তী, ডিস্কো ডান্সার। খুব ভালো কথা, সিনেমাতে দারুণ। আমরা সিনেমাতে দেখেছি, টিকিট কেটে কেটে দেখেছি, কোনো অসুবিধা নেই। কিন্তু সিনেমা ছিল মিঠুন চক্রবর্তীর একটা, আমার হেভি প্রিয় সিনেমা ছিল, এমএলএ ফাটাকেষ্ট। অনেকেই দেখেছিলেন না? এই এমএলএ ফাটাকেষ্ট দুটো সিনেমা পরপর বেরিয়েছিল, এমএলএ ফাটাকেষ্ট, তারপর একটা মিনিস্টার ফাটাকেষ্ট। সিনেমাটা করার পর থেকে মিঠুনদার মাথায় ঢুকেছে সিনেমা এমএলএ হয়েছি, বাস্তবে কবে হবো। সেই থেকে যে বিজেপির পেছন পেছন ঘোরা শুরু করেছে। কিন্তু মিঠুনদা আবার অন্যরকম রাজনীতিবিদ। কিরম জানেন? মিঠুনদার পলিটিক্সের ধরনটা হচ্ছে, ঠিক ভোটের আগে এলে মিঠুনদা আসে, যেই ভোট হয়ে যায় প্লেন ধরে বোম্বে, আর দেখা যায় না। 21-এর বিধানসভা ভোটের আগে সব জায়গায় মিটিং। আর মিঠুনদার ড্রেসটা দেখবেন, গরমকালেও সোয়েটার পরে থাকে, গলায় একটা মোটা মাফলার এমন ভাবে জড়াবে মনে হবে মিশরের মমি, এইরকম ভাবে। আমি তো ওই গলা দিয়ে আওয়াজ বেরোয় কি করে। কিন্তু এত কিছু কেন করে? সোয়েটার কেন পরে থাকে? আমার খুব একদিন জানতে ইচ্ছে হলো। আমি কোনো শরীর খারাপ বোধহয়, বেশি শীত লাগে, তাহলে হতে পারে, ব্যঙ্গ বিদ্রুপ করবো না। না, সুস্থ মানুষ সোয়েটার কেন পরে থাকে জানেন? বিজেপি করছে তো, চামড়াটা মোটা করতে হবে, তো সোয়েটার দিয়ে চামড়াটাকে বাড়াচ্ছে। মিঠুন চক্রবর্তী নিজেকে বাঙালি বলেন, বাংলায় থাকেন না, বোম্বেতে গিয়ে বসে থাকেন। প্রত্যেক বছর, কদিন আগে মিঠুন দাকে জিজ্ঞেস করা হচ্ছে, আচ্ছা বিজেপি যদি আপনাকে মুখ্যমন্ত্রী করে আপনি হবেন? বলছে নিশ্চয়ই হবো। কি শখ আমাদের কাকার, মুখ্যমন্ত্রী হবে। বাবু বাংলার জন্য কি করেছো? উত্তর নেই। মিঠুন দা আগের দিন এসে বলে গেছে, আমরা ক্ষমতায় এলে মহিলারা রাতেও বাইরে বেরোতে পারবে। এখন মহিলারা বেরোয় না। মিঠুন বাবু আপনারা এলে মহিলারা আরো বাইরে বেরোতে পারবেন না, কারণ মিঠুন বাবু আপনার ছেলে ধর্ষণের কেসে অভিযুক্ত। তাই আপনারা যদি ক্ষমতা আসেন, আপনার ছেলের মতো প্রত্যেকটা বাড়ির বিজেপির গুন্ডারা বেরিয়ে যাবে, যারা বাঙালি মা বোনেদের রাস্তায় দেখলে তাদের আঁচলটা ধরে টানবে। তাই এই বাঙালি বা এই বাংলা ভারতীয় জনতা পার্টি দলটাকে কোনোদিনই বরদাস্ত করবে না। আমি একটু জলটা খাই। কেন জলটা খাচ্ছি? আগে গলাটা একটু ভিজিয়ে নিই। আমি প্রত্যেকটায়, গতবার পুরুলিয়াতে বিজয়া সম্মিলনীতে অনেকগুলো মিটিং করেছি, বুঝলেন? আমি একটা অদ্ভুত ব্যাপার দেখছি, যখনই মিটিংয়ে ধরুন নরেন্দ্র মোদীর নাম নিয়ে কিছু বক্তৃতা দিতে যাচ্ছি, কেন জিনিসপত্রের দাম বাড়ালেন, এই করলেন ওই করলেন, তখনই মাইকটা খারাপ হচ্ছে। দেখুন, জিজ্ঞেস করুন, এখানে দাদা আছে, রাজীব দা, আমি জিজ্ঞেস করছি কি ব্যাপার কি ব্যাপার, পরে আমি আবিষ্কার করলাম যে মানুষই সহ্য করতে পারছে না, মেশিন তো দূরের কথা। মাইক খারাপ হয়ে যাচ্ছে, আগে থেকে জলটা খেয়ে নিচ্ছি যেন মাইক এবার আটকে গেলে গলার জোরে বলতে পারি। কাকিমা কি হাসছে দেখো। আচ্ছা শুনুন, এবার কতগুলো কথা বলি। বিজেপি এখন একটা নতুন ঢং এনেছে, ঢংটার নাম হচ্ছে এসআইআর। ঠিক আছে? নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকে তার একটা সিস্টেম আছে। কি সিস্টেম বলুন তো? মোদীজি প্লেনে করে বসবেন, বসে গোটা পৃথিবী ঘুরবেন। আজকে আমেরিকা, কাল রাশিয়া, পরশু জাপান, পরের দিন আমেরিকা। মোদীজি প্লেনে করে করে বিদেশ ঘুরবেন। আর দেশের মানুষ কি করবে? মোদীজি রোজ একবার করে আসেন। একদিন হঠাৎ মোদীজি এলেন রাত্রি 8টার সময় টিভিতে, मेरे प्यारे भाइयों बहनों, आज रात 8 बजे से 500 और 1000 रुपया की नोट बंद। बस উনি তো ঘোষণা করে দিলেন। লোকজন লাইনে দাঁড়িয়ে ডায়েরির ফাঁকে, আমার মা তো বাবার থেকে মাঝে মধ্যে, বাবা বাজার করতে দিলে ওইখান থেকে 20 টাকা 30 টাকা করে বাড়ছিয়ে 2-4টে 500 টাকার নোট করেছিল। এবার মা ভাবছে এইটা আমি পাল্টাবো কি করে। ঠিক আছে, যাই হোক, লাইনে টাইনে দাঁড়িয়ে অনেক কষ্টে শিষ্টে মানুষ 2 মাস লাইনে দাঁড়ালো। গোটা পশ্চিমবঙ্গে 111 জন মানুষ মারা গেল শুধু এটিএম এর লাইনে দাঁড়িয়ে। কত মানুষের প্রিয়জন হাসপাতালে ভর্তি ছিল, ক্যাশ টাকা নিয়ে গেছে ডাক্তারকে দেবে বলে, মোদিজি মাঝ রাস্তায় ঘোষণা করেছে টাকাটা চলবে না, প্রিয়জনটা মারা গেছে, টাকা দিতে পারেনি। বহু মানুষের জীবনের বিনিময়ে নোটবন্দি হলো। কি লাভ হলো তাতে কেউ জানেন? জানেন না। কিন্তু একটা মজা কি হলো, আগে 2টা নোট ছিল, 500 টাকা আর 1000 টাকা। মোদিজি হঠাৎ করে কি মাথায় ক্যারাপোকা ওঠে লোকটার, আমি বুঝি না। 500 আর 1000 পাল্টে করলো 500 আর 2000, 1000 আর রইল না। বলছে দুর্নীতি আটকাবো তাই নোটবন্দি করলাম। আচ্ছা মায়েরা, আমি আপনাদের জিজ্ঞেস করছি, যারা ঘুষ খায়, ধরুন একটা অ্যাটাচির মধ্যে 1 কোটি টাকা নেবে,
আগে হায়েস্ট নোট ছিল 1000 টাকার, এখন মোদিজি হায়েস্ট নোট 2000 টাকা করে দেওয়াতে কি হলো, যে একটা ছোট অ্যাটাচিতে 1 কোটি টাকার ঘুষ খেত, এখন ওই অ্যাটাচিতেই 2 কোটি টাকার ঘুষ ধরে। দুর্নীতি মুক্ত। কি বুদ্ধি এদের বুঝুন। হলো নোটবন্দি, তারপর আরেকদিন নরেন্দ্র মোদী এলো, মেরে প্যারে ভাই ও বহনো, আধার কার্ড কে সাথ প্যান কার্ড লিঙ্ক করো। আবার লাইনে দাঁড়ালো সবাই, আধারের সাথে প্যান লিঙ্ক করো, এইখানে যাও ওইখানে যাও, এখানে দাঁড়াও ওখানে দাঁড়াও। মানুষের তো খেতে কাজ নেই, শুধু লাইনেই দাঁড়াবে। করে আবার কিছুদিন শান্তি হলো, আবার মোদীজি একদিন এলো, मेरे प्यारे भाइयों बहनों, अब आधार कार्ड के साथ गैस का कनेक्शन लिंक करो, और लिंक नहीं करोगे तो 1000 रुपया फाइन भरो। কত লোক লাইনে লিংক করতে গেলে 1000 টাকা ফাইনও দিয়েছেন তো অনেকে। কি গ্যাসের সাথে ব্যাংকের কানেকশন, এই গ্যাসের কানেকশন লিংক। নরেন্দ্র মোদী এভাবে কি করলেন, আপনাকে আমাকে লাইনে দাঁড় করালেন পর 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 পর, আর নিজে প্লেনে করে পৃথিবী ঘুরলেন। কি লিংক করালেন সবকিছুর সাথে? আধার লিংক। গ্যাসে আধার, প্যানে আধার, ভোটারে আধার, ব্যাংকে আধার, এত আধার লিংক করলো আমার চোখে তো দুনিয়া আধার হয়ে গেল। তারপরে বেটা এসআইআর এর সময় বলে আধার কার্ড চলবে না। যদি আধার কার্ড চলবেই না তা আধার কার্ড লিংক করালি কেন আমাদের সবাইকে দিয়ে? তাহলে লাইনে দাঁড় করিয়ে আধার কার্ড বানাতে বললেন কেন সবাইকে দিয়ে? নাটকের তো একটা শেষ আছে। দেশের মানুষ কি গিরিপিগ? দেশের মানুষ কি কুকুর ছাগল গরু যে নরেন্দ্র মোদী যেভাবে নাচাবেন আমরা সেভাবে নাচবো? আধার গোটা পৃথিবীর সাথে লিংক করিয়ে বলছেন আধারের কোনো গুরুত্ব নেই। তাহলে লিংক করালেন কেন? তাহলে প্রত্যেকটা মানুষের তাদের অমূল্য সময়গুলো ফেরত দিন, দেবে না। এটা হচ্ছে বিজেপির পলিসি। এবার এসআইআর আনলো, এসআইআর কি বলছে? বলছে তোমায় প্রমাণ করতে হবে তুমি ভারতীয়। মায়েরা, দাদারা, কাকারা, জেঠুরা, এখন বলছে ভোটার কার্ডে ভুয়ো ভোটার। মানে কি? মানে আপনি আমি, আমরা নাকি ভুয়া ভোটার, বুঝছেন? আপনি ভুয়া আমি ভুয়া, আমরা সবাই ভুয়া। আর এই ভুয়ারা মিলে ভোট দিয়ে আর একটা ভুয়া সরকার কেন্দ্রে বানিয়েছি। কারণ আমরা যদি ভোটার হিসেবে ভুয়ো হই তাহলে এই ভোটারের ভোটে এখানে যে থেকে যে বিজেপির এমপি বড় পায়তারা করে বেড়াচ্ছে, তুমিও তো ভুয়ো বাবা, রিজাইন কবে করছো? এখানকার এমএলএও তো তাই, দেশের প্রধানমন্ত্রীও তাই। আরে ভোটারই যদি জালি হয় তাহলে তো সরকারও জালি। পচা তেলে কি টাটকা খাসির মাংস হয় মা? মোদি বলছে তেলটাই পচা, আবার বলছে খাসিটা হেভি। হতে পারে না। ভোটারই যদি পচা হয়, ফেক হয়, সেই ভোটার ভোট দিয়ে যখন তোমার সরকার করছে তাহলে সরকারটাও তো অবৈধ। তাহলে জনগণকে পরীক্ষার আগে দাঁড় করানোর আগে মোদিজি নিজে পরীক্ষা দাও, রেজিগনেশন লেটারটা লেখো, রাষ্ট্রপতির কাছে গিয়ে পদত্যাগ করো, লোকসভাটা ভাঙো, সব রাজ্যের বিধানসভা ভাঙো, এমপিদের রিজাইন দিতে বলো, তারপরে জনগণকে পরীক্ষায় দাঁড় করাও। মানুষের অনেক কাজ আছে, অনেক কাজ, কিন্তু মানুষকে শুধু ব্যস্ত করে রাখো কেন? মানুষকে যদি তুমি ব্যস্ত করে রাখো, মানুষ গ্যাসের দাম নিয়ে ভাববে না, কেরোসিন তেলের দাম নিয়ে ভাববে না, সর্ষের তেলের দাম নিয়ে ভাববে না, ডালের দাম নিয়ে ভাববে না, ওষুধের দাম নিয়ে ভাববে না, ব্যাংকে যে টাকা লাগলেই ব্যাংক টাকায় ফাইন কেটে নেয় এই নিয়ে মানুষ ভাববে না। তাই মোদিজির কৌশল কি? মানুষকে শুধু ব্যস্ত রাখো। আমাদের কাছে নাগরিকত্বের প্রমাণ চাইছে। আর একটা বিরাট বড় তার কাটা আছে শুভেন্দু, বুঝলেন? ওর মাথায় একটা তার গোটা নেই, সব কটা কাটা, ইঁদুর ঢুকে একবার কেটে দিয়েছিল, পুরো কাটা তার। আমি বিশ্বাস করবেন না, ও খালি বলে কাটা তার পেরিয়ে ঢুকেছে। আরে ও তোরটা তার কাটা, ওটা কাটা তার, তোরটা তার কাটা। কেন বলছি আমি কথাগুলো? এমনি এমনি বলি না মায়েরা, একটা কথা বুঝুন। শুভেন্দু বলছে পশ্চিমবঙ্গে 1.5 কোটি রোহিঙ্গা আছে। হলো তো? মন দিয়ে শুনবেন দাদারা মায়েরা, পুরুলিয়ার মানুষ সচেতন শিক্ষিত মানুষ, আপনাদের এটা এ কারণে বলছি, বিজেপি নেতারা বকবক করতে হলে ওদের প্রশ্নটা করবেন। বলছে পশ্চিমবঙ্গেই নাকি 1.5 কোটি রোহিঙ্গা আছে। একটা অদ্ভুত ব্যাপার কি জানেন মায়েরা দাদারা, হাসবেন না। শুভেন্দু বলছে পশ্চিমবঙ্গে 1.5 কোটি রোহিঙ্গা আছে, কিন্তু গোটা পৃথিবীতে রোহিঙ্গা হচ্ছে 17 লাখ। মানে কি? গোটা পৃথিবীতে যে জিনিসটা 17 লাখ আছে, শুভেন্দু বলছে বাংলাতেই শুধু 1.5 কোটি। কত বড় তার কাটা হলে এটা বলা যায় বুঝছেন? হিসাব করছেন?
ছোটবেলায় শুভেন্দুকে কি শিশির জেঠু অঙ্ক শেখাতো? এই জন্য এই দশা হয়েছে। বলছে 1.5 কোটি রোহিঙ্গা, কিন্তু অদ্ভুত ব্যাপার কি জানেন, আপনি আমি কেউ বলতে পারবো না আমরা রোহিঙ্গা দেখেছি কেমন দেখতে। আরে পশ্চিমবঙ্গের জনগণ 9 কোটি, তাতে যদি 1.5 কোটি রোহিঙ্গা থাকে, কেউ না কেউ তো কখনো কখনো দেখবেই। কিন্তু রোহিঙ্গা দেখতে কেমন? আমার শুধু শুভেন্দু থোবরার মতোই মনে হয়, ওর মই দেখতে হবে, ওইটাই রোহিঙ্গা। কারণ আমি তো আর কোথাও রোহিঙ্গা দেখিনি, এত রোহিঙ্গা রোহিঙ্গা করে। আসলে রোহিঙ্গাটা হচ্ছে বিজেপির একটা রাজনৈতিক ইস্যু। কেন জানেন? এখন বিহারে নির্বাচন চলছে, বিহারে নির্বাচন চলছে, 1 দফার হয়েছে আর 1 দফার হবে। বিহারে বিজেপির বক্তব্য কি জানেন? বলছে বিরোধীরা জিতে গেলে রোহিঙ্গা ঢোকাবে, মানে বিহারেও রোহিঙ্গা। 1 বছর আগে ভোট হলো কোথায়? ঝাড়খণ্ডে। বিজেপি কি বললো জানেন? বললো হেমন্ত সোরেন জিতলে রোহিঙ্গা ঢোকাবে। তার কয়েক মাস আগে ভোট হলো কোথায় জানেন? দিল্লিতে। বিজেপি কি বললো? বললো কেজরিওয়াল আবার জিতে গেলে দিল্লিতে রোহিঙ্গা ঢোকাবে। আরে বিজেপি বন্ধু, গোটা পৃথিবীতে 17 লাখ রোহিঙ্গা, তুমি বাংলাতেও রোহিঙ্গা দেখছো, ঝাড়খণ্ডেও রোহিঙ্গা দেখছো, বিহারেও রোহিঙ্গা দেখছো, দিল্লিতেও রোহিঙ্গা দেখছো। রোহিঙ্গাটা গেল কোথায়? গরুর দুধের সোনার মতো এটাও ঢপ, কোনো এক্সিস্টেন্স নেই। তাই অনুপ্রবেশকারী আর রোহিঙ্গার গল্প বলে আসলে সাধারণ মানুষকে ধর্মে ধর্মে লড়িয়ে দাও। ধর্মে ধর্মে মানুষ লড়লে একটা কথা জানেন তো, এখানে অনেক বয়স্ক মায়েরা, দাদারা, জেঠুরা আছেন। যখন ব্রিটিশরা 200 বছর রাজত্ব করেছিল, কি করে করেছিল? ওরা ভেবেছিল হিন্দু মুসলমান মিলে ব্রিটিশদের বিরুদ্ধে সমস্ত ভারতীয়রা এক হয়ে লড়ছে, এই ইউনিটিটা ভাঙতে হবে, না ভাঙতে পারলে আমরা রাজত্ব করতে পারবো না। তখন ব্রিটিশরা হিন্দুর কানে মুসলমানের সম্পর্কে, মুসলমানের কানে হিন্দুর সম্পর্কে বিষ ঢেলেছিল, এবং সেই করে 200 বছর রাজত্ব করেছিল। নরেন্দ্র মোদী হচ্ছেন ব্রিটিশদের ভাইরা ভাই, কারণ নরেন্দ্র মোদী যে দল করেন তার পূর্বপুরুষেরা ব্রিটিশদের দালালি করত। তারা এখন একই পলিসিতে চলছে, হিন্দু মুসলমানে ভাগ বাটোয়ারা করো। আজকে আমি আপনাদের জিজ্ঞেস করছি, হিন্দু মুসলমানের নামে রাজনীতি করা হচ্ছে, বিজেপির নেতারা মঞ্চে উঠলেই কি বলে? একটা ভগবানের নামে স্লোগান দেয়। কি স্লোগান দেয় বলুন তো? ইয়েস, দেখুন আমিও বলি, কিন্তু আমি জুতোটা খুলে সাইডে রাখলাম, খালি পায়ে দাঁড়ালাম, তারপর হাত জোর করে বলছি জয় শ্রীরাম, বলতে আপত্তি নেই। বিজেপির একটা নেতাকে দেখেন ভগবানের নাম নেওয়ার সময় জুতো খুলতে? দেখেন কি পলিসিতে নেয় জানেন? ছোটবেলায় ঠাকুমা শিখিয়েছিল, বাবু ভগবানের নামে জয়ধ্বনি যখন করবে, মন্ত্রপাঠ যখন করবে, তখন বাসি জামায় করবে না, বাসি মুখে করবে না, জুতো পরে নেবে না, ভগবানের নামে ভক্তি করবে। কিন্তু বিজেপির নেতারা কোনো ভগবানের প্রতি ভক্তি নেই, কারণ ওদের কাছে রামচন্দ্র হচ্ছে ভোটের মেশিনে পদ্মফুল চাষ করানোর কৌশল। তাই ওরা রামচন্দ্রকেও ভোটে কাজে লাগাতে চায়। কি করলো? 2024-এ রাম মন্দির তৈরি হলো, জায়গায় জায়গায় এটা বলে ভোট নিল মোদি রামকে এনেছে, তাই আমরাও মোদিকে আনবো। আরে তোর মোদির কত বড় ক্ষমতা রে, যে রাম আমাদের বানিয়েছে তোর মোদি সেই রামকে এনেছে? তোর মোদির এত বড় ক্ষমতা? না, রাম আমাদের এনেছে, আমরা রামকে আনিনি, অত ক্ষমতা আমাদের নেই। রাম মন্দির উদ্বোধন করলো 22শে জানুয়ারি। শুনে রাখুন, মন্দির তৈরি সম্পূর্ণ হয়নি তখনও। শঙ্করাচার্য বললেন মন্দির অসম্পূর্ণ হলে সেখানে ঈশ্বরের প্রাণ প্রতিষ্ঠা করতে নেই, ঈশ্বর তাতে ক্রুদ্ধ হন। মোদিজি শুনল না, অসম্পূর্ণ মন্দিরেই রামলালার প্রাণ প্রতিষ্ঠা হলো, শাস্ত্রীয় পদ্ধতিকে মানা হলো না। আর তারপরে রামজি কি ছেড়ে দিতেন? ছেড়ে তো দেননি। এই অপরাধের শাস্তি নরেন্দ্র মোদীকে দিলেন, নরেন্দ্র মোদীর কানটা মুলে দিলেন। মোদিজি বলল আপ কি বার 400 পার, আর রামচন্দ্র 240-এর গাড়ির চাকার হাওয়াটা খুলে নিলেন। শুধু তাই নয়, রাম মন্দির যে লোকসভা কেন্দ্র, সেখান থেকেও নরেন্দ্র মোদীকে হারালেন। রামচন্দ্র আপনাদের সঙ্গে থাকলে পরিণতি হতো না বিজেপির বন্ধুরা। ভগবানকে নিয়ে আর যাই করুন, রাজনীতি করবেন না, কাজের কথা বলুন না। বলুন না মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী, আমরা দিল্লিতে কেন্দ্র সরকারকে বলবো এরকমই একটা প্রকল্প আনতে, না বলে না। শুভেন্দু বলে আমরা রাজ্যে এলে দেবো। কেন বাবা? কেন্দ্রে তো তোমরা ক্ষমতা আছো, কেন্দ্র থেকে করো। রাজ্যে এসে করবো বলছো কেন? কেন্দ্রে তো সরকারে আছো, সরকারে থেকেই শুরু করো অন্নপূর্ণার ভান্ডার। কে না বলেছে? বলছে দিদি লক্ষ্মীর ভান্ডারে 1000 টাকা দিচ্ছে, আমরা ক্ষমতা এলে 3000 দেবো।
মানুষ তোমাদের ওই মূল্য দেখে আর ভোট দেবে না বাবা। কেন্দ্রের সরকার থেকে দাও, মানুষ নেবে। এই এসআইআর এর আরো মায়েরা জেনে রাখুন, এসআইআর এর আরো একটা মূল কারণ কি, মহিলাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হবে যেন আপনারা লক্ষ্মীর ভান্ডার পেতে না পারেন। বিজেপি অনেকভাবে চেষ্টা করেছিল এই প্রকল্পটা আটকানোর, কেস করে গালাগাল করে কোনো কিছুতে যখন দেখছে মমতা ব্যানার্জিকে আটকাতে পারছে না, লক্ষ্মীর ভান্ডারকে আটকাতে পারছে না, দিদির সরকারি প্রকল্পগুলো আটকাতে পারছে না, তাই ওদের চেষ্টা হলো ভোটার তালিকা থেকেই মানুষকে বাদ দিয়ে দাও যেন মানুষটাই না থাকে প্রকল্প পাওয়ার জন্য। এতদিন প্রকল্প বন্ধ করার চেষ্টা করেছে, এখন দিদিকে যেই আটকাতে পারছে না তখন প্রকল্প যারা পায় সেই মানুষগুলোকেই বন্ধ করার চেষ্টা করছে। এটা বিজেপির কৌশল। কিন্তু একটা জিনিস নিশ্চিন্ত থাকুন মায়েরা দাদারা, বুথে বুথে পাড়ায় পাড়ায় এলাকায় এলাকায় তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা কর্মী অতন্দ্র প্রহরীর মতো মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে আপনাদের পাশে থাকবে। একটা পুরুলিয়ার সাধারণ মানুষের নাম এই শুভেন্দুর মতো তার কাটারা যেন চক্রান্ত করে বাদ দিতে না পারে, তার জন্য প্রত্যেকটা তৃণমূল কংগ্রেস কর্মী আগামী 3 মাস দরকার হলে প্রত্যেকটা রাত্রি জাগবে, কিন্তু পুরুলিয়ার একটা মানুষের নাম আমরা বাদ দিতে দেব না, দেব না, দেব না। কারণ এই রাজ্যটাকে তৃণমূল কংগ্রেস তার নিজের মাটি মনে করে। বিজেপি এসছে ইউপি থেকে, বিজেপি এসছে গুজরাট থেকে। আমার পুরুলিয়ার মানুষের মুখের ভাষা মনের কথা কোনোটা বোঝে না, যেটা একমাত্র বাংলার মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বোঝেন। এবং সেই কারণে আমি আপনাদের বলছি এই লড়াইটা বড় লড়াই, পুরুলিয়াকে সংঘবদ্ধ থাকতে হবে। এটা তো পুরুলিয়া শহরে আমরা মিটিং করছি, পুরুলিয়ার একটা বড় অংশ জঙ্গলমহল এলাকার মধ্যে পড়ে, জঙ্গল এলাকার মধ্যে পড়ে। আপনারা জানেন বিজেপি যে রাজ্যে ক্ষমতায় এসছে, যেখানে আদিবাসীরা থাকতেন, তাদের হেক্টরের পর হেক্টর জমি আদানি আম্বানিকে বেচে দিয়েছে, তাদেরকে গৃহহীন করে দিয়েছে। ছত্তিশগড়ে বিজেপি 15 বছর ছিল, ট্রাইবেলদের জমি কেড়ে নিয়ে তাদের থেকে তাদের জঙ্গলের অধিকার কেড়ে নিয়ে কিলোমিটার কিলোমিটারের পর কিলোমিটার হেক্টর বনভূমি উচ্ছেদ করে দিয়ে আদানি আম্বানিদের সেই জমি দান করেছে। বিজেপি কেন বাংলায় আসতে চায়? বাংলায় এত জমি আছে, বাংলার মাটির তলায় কয়লা আছে, বিজেপির দরকার এই মাটিটাকে, তাই এই জমি বিজেপি চায়, এই মাটির তলার সম্পদ বিজেপি চায়। বিজেপির মানুষের প্রতি কোনো প্রেম নেই।